আমরা যে ইন্টারনেট প্রতিদিন ব্যবহার করি সেটা কিন্তু হুট করে একদিনে তৈরি হয়ে যায়নি। এর পেছনে আছে বেশ কয়েকটি বড় বড় সমস্যার সমাধান খোঁজার এক দারুণ গল্প। চলুন এই উৎস উপকরণটি ঘেঁটে দেখি কিভাবে একের পর এক চ্যালেঞ্জ পার হয়ে আজকের এই ডিজিটাল জগৎটা তৈরি হলো। ইন্টারনেটের জন্ম কিন্তু হয়েছিল ঠিক এই ভয়ঙ্কর প্রশ্নটা থেকেই। ভাবুন তো সেই কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সময়টার কথা। তখন সবচেয়ে বড় ভয় ছিল একটা পারমাণবিক হামলাতেই হয়তো দেশের পুরো যোগাযোগ ব্যবস্থাটাই ধ্বংস হয়ে যাবে। তাই এমন একটা নেটওয়ার্কের দরকার ছিল যা যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিপর্যয়ের মুখেও টিকে থাকতে পারবে। তখনকার যোগাযোগ ব্যবস্থা যেমন ধরুন টেলিফোন নেটওয়ার্ক, সেগুলোর একটা বড় দুর্বলতা ছিল। এগুলো ছিল কেন্দ্রীভূত, মানে যদি কোনোভাবে এর মূল কেন্দ্রটা বা নোডটা ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটাই অকেজো হয়ে পড়বে। এর একমাত্র সমাধান ছিল এমন একটা নেটওয়ার্ক তৈরি করা যেটা হবে বিকেন্দ্রীভূত, মানে যার কোনো একটা কেন্দ্র থাকবে না আর ডেটা অনেকগুলো ভিন্ন ভিন্ন পথ দিয়ে চলাচল করতে পারবে। আর এই সমস্যারই একটা যুগান্তকারী সমাধান নিয়ে এসেছিলেন পল বারান আর ডোনাল্ড ডেভিস। তাদের আইডিয়াটার নাম ছিল প্যাকেট সুইচিং। খুবই সহজ কিন্তু অসাধারণ একটা প্রযুক্তি। এখানে ডেটা বা বার্তাগুলোকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে দেওয়া হয়, আর এই একটা ধারণাই কিন্তু ইন্টারনেটকে এতটা শক্তিশালী আর টেকসই করে তুলেছে। ব্যাপারটা কাজ করে খুব সহজভাবে। ধরুন একটা বড় বার্তাকে অনেকগুলো ছোট ছোট খামে ভরা চিঠির মতো প্যাকেটে ভাগ করা হলো। এরপর প্রত্যেকটা প্যাকেট নেটওয়ার্কের ভেতর দিয়ে যার যার সুবিধামতো সেরা পথটা খুঁজে নেয়। শেষে গন্তব্যে পৌঁছানোর পর সবগুলো প্যাকেট আবার একসাথে হয়ে মূল বার্তাটা তৈরি করে। এর সবচেয়ে বড় সুবিধা হলো নেটওয়ার্কের কোনো একটা অংশ যদি নষ্টও হয়ে যায়, ডেটা ঠিকই অন্য পথ দিয়ে ঠিকানায় পৌঁছে যেতে পারে। এই প্যাকেট সুইচিং ধারণাটা থেকেই ১৯৬৯ সালে জন্ম হয় আরপানেটের, যেটাকে আমরা ইন্টারনেটের পূর্বসূরি বলতে পারি। কিন্তু তখনও একটা সমস্যা ছিল, বিভিন্ন নেটওয়ার্ক নিজেদের মধ্যে কথা বলতে পারত না। সেই সমস্যার সমাধান করলেন ভেন্ট সার্ভ এবং রবার্ট কান। তারা তৈরি করলেন টিসিপি/আইপি প্রোটোকল। এটাকে অনেকটা নেটওয়ার্কের সার্বজনীন ভাষা বলা যায়। এর ফলেই একটা নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হলো, আর ১৯৮৩ সালে আনুষ্ঠানিকভাবে জন্ম নিল আমাদের আজকের ইন্টারনেট। তো ইন্টারনেট তো তৈরি হলো, কিন্তু সামনে চলে এলো নতুন আরেকটা চ্যালেঞ্জ। নেটওয়ার্কটা কম্পিউটারগুলোকে ঠিকই যুক্ত করতে পারছিল, কিন্তু সাধারণ মানুষের জন্য এটা ব্যবহার করা ছিল প্রায় অসম্ভব একটা ব্যাপার। যেমন জেনেভার সার্নের বিজ্ঞানীরা তাদের এক একজনের এক এক রকম কম্পিউটারের মধ্যে সহজে কোনো তথ্য আদান প্রদানই করতে পারছিলেন না। আর এই কঠিন সমস্যার একটা খুব সহজ সমাধান নিয়ে এলেন টিম বার্নার্স-লি। তিনি তৈরি করলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মাত্র ৩টি সহজ কিন্তু ভীষণ শক্তিশালী স্তম্ভের ওপর ভিত্তি করে। বিষয়বস্তু বা কন্টেন্ট তৈরির জন্য HTML, ডেটা আদান প্রদানের জন্য HTTP, আর প্রত্যেকটা তথ্যের একটা নির্দিষ্ট ঠিকানার জন্য URL। এই সমাধানের পেছনের আইডিয়াটা ছিল এক কথায় অসাধারণ। এটা আসলে কম্পিউটার সায়েন্সের একটা মূল নীতিকে কাজে লাগিয়েছিল। বিষয়বস্তু, যোগাযোগ আর অবস্থান, এই তিনটাকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া। আর এই মডিউলার ডিজাইনটার কারণেই কিন্তু ওয়েব এত দ্রুত আর ব্যাপকভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পেরেছিল। কিন্তু ওয়েবকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরও একটা জিনিসের দরকার ছিল, আর সেটা হলো মোজাইক ব্রাউজার। এটাই প্রথম ওয়েবকে একটা আকর্ষণীয় গ্রাফিক্যাল রূপ দেয়, যেখানে শুধু লেখা নয়, ছবিও দেখা যেত। আর এরপর থেকেই ওয়েবের জনপ্রিয়তা যেন রকেটের গতিতে বাড়তে শুরু করে। আচ্ছা, এরপর এলো অংশগ্রহণের সমস্যা। মানে প্রথম দিকের ওয়েবটা ছিল মূলত একমুখী, যেটাকে বলা হয় ওয়েব 1.0 বা শুধু পড়ার ওয়েব। সেখানে ব্যবহারকারীরা শুধু তথ্য দেখতে পারত। কিন্তু ওয়েব 2.0 এসে পুরো ধারণাটাই বদলে দিল। এটা হয়ে গেল একটা পড়ার লেখার ওয়েব, যেখানে ব্যবহারকারীরা নিজেরাই কন্টেন্ট তৈরি করতে পারে, লাইক, শেয়ার, পোস্ট করতে পারে। এই পড়ালেখার ওয়েবকে বাস্তবে নিয়ে আসার পেছনে মূল কারিগর ছিল সোশ্যাল গ্রাফের ধারণাটা। এটা আসলে একটা ডিজিটাল মানচিত্রের মতো, যা দেখায় কে কার সাথে কিভাবে যুক্ত। ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো কিন্তু এই ডেটা স্ট্রাকচারটা ব্যবহার করেই সামাজিক যোগাযোগের এক নতুন দিগন্ত খুলে দেয়। আর ফেসবুকের সবচেয়ে বড় যে উদ্ভাবন, সেটা ছিল অ্যালগোরিদমিক নিউজ ফিড। এর ফলে হলো কি, ব্যবহারকারীদের আর কষ্ট করে তথ্য খুঁজতে হতো না, বরং অ্যালগোরিদমই তাদের পছন্দ বুঝতে পারে, সেই অনুযায়ী কন্টেন্ট তাদের সামনে নিয়ে আসত। এটা ছিল একটা বিশাল পরিবর্তন, যা আমাদের তথ্য গ্রহণের অভ্যাসটাই বদলে দেয়। এই একই ধারণাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যায় টুইটার, ইউটিউব বা টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো। তারা সবাই মিলে একটা অংশগ্রহণমূলক গ্রিড তৈরি করে, যেখানে যে কেউ কন্টেন্ট তৈরি করতে পারে এবং সেটা সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে পারে। আর এই পুরো সিস্টেমটা চলে মনোযোগ অর্থনীতি বা অ্যাটেনশন ইকোনমির উপর, মানে আমাদের মনোযোগটাই এখানে প্রধান পণ্য। এর ফলাফলটা সত্যি অবিশ্বাস্য।
আজ শত শত কোটি মানুষ একই সাথে কন্টেন্ট তৈরি করছে, আবার উপভোগও করছে। যে ক্ষমতাটা একসময় শুধু হাতে গোনা কয়েকটি বড় মিডিয়া কোম্পানির কাছে ছিল, তা এখন সাধারণ মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। কিন্তু এই সব কিছুর সমাধান করতে গিয়ে একটা চূড়ান্ত এবং সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জের জন্ম হয়েছে। সেটা হলো প্রাচুর্যের সমস্যা। মানব ইতিহাসের প্রায় পুরোটা সময়ই তথ্য ছিল খুব দুর্লভ একটা জিনিস, আর এখন আমরা তথ্যের বন্যায় ভাসছি, আর এটাই এক নতুন ধরনের সংকট তৈরি করেছে। এই সমস্যাটা আমাদের একটা খুব গভীর প্রশ্নের দিকে ঠেলে দেয়, যা জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজির মূল কথা। সোজা কথায়, জ্ঞানের অধ্যয়ন। ডিজিটাল যুগে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এই বিপুল পরিমাণ তথ্যের ভিড়ে আমরা কিভাবে বুঝব কোনটা সত্যি আর কোনটা নয়। আমরা যা জানি তা আসলে কিভাবে জানি? উৎস উপকরণে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে, ভুল তথ্য নেটওয়ার্কের মাধ্যমে একটা সংক্রামক রোগের মতো ছড়িয়ে পড়ে। ভাবুন, একটা মিথ্যা খবর বা ধারণা মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আর গবেষণা থেকেও এটাই দেখা যায় যে মিথ্যা খবর প্রায়শই সত্যি খবরের চেয়ে অনেক দ্রুত এবং অনেক বেশি ছড়িয়ে পড়ে। এর কারণটা কি? কারণ হল, মিথ্যা খবর সাধারণত অনেক বেশি নতুন, চমকপ্রদ আর আবেগ জাগা নেওয়া হয়, যা মানুষের মনোযোগ খুব সহজে কেড়ে নেয়। এর একটা বড় পার্শ্ব প্রতিক্রিয়া হলো ইকো চেম্বার, মানে যে অ্যালগরিদমগুলো আমাদের পছন্দের জিনিস দেখানোর জন্য তৈরি করা হয়েছে, সেগুলোই না চাইতেও আমাদের একটা নিজস্ব বুদবুদের মধ্যে আটকে ফেলে। ফলে আমরা শুধু সেই তথ্যগুলোই বারবার দেখতে থাকি, যা আমাদের বিশ্বাসকে আরও পাকা করে তোলে, আর অন্য সব দৃষ্টিভঙ্গি থেকে আমরা ধীরে ধীরে দূরে সরে যাই। তাহলে এই প্রাচুর্যের সমাধানটা কি? মজার ব্যাপার হলো, এবারের সমাধানটা কোনো নতুন প্রযুক্তি নয়, বরং কিছু নতুন দক্ষতা। এই ডিজিটাল যুগে টিকে থাকার জন্য সবচেয়ে জরুরি টুলকিট হল ডিজিটাল সাক্ষরতা, সমালোচনামূলক বা ক্রিটিক্যাল চিন্তাভাবনা এবং বৈজ্ঞানিক যুক্তি। তথ্য খোঁজার চেয়েও এখন তথ্য যাচাই করার ক্ষমতা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইন্টারনেট আমাদের একে অপরের সাথে যুক্ত করার সমস্যার সমাধান করেছে। পরবর্তী প্রযুক্তি বিপ্লবটা আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর হাত ধরে। আর এটা আমাদের সামনে আরও গভীর একটা প্রশ্ন দাঁড় করাচ্ছে। ভবিষ্যতে আমরা কিভাবে বুঝব কোনটা আসল আর কোনটা নকল? এটা নিয়ে ভাবনার অনেক অবকাশ রয়ে গেল।